নেক্সট রেসিপিটি হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে আলু পটলের তরকারি। এটা আমরা নিরামিষ দিনে ইজিলি বানাতে পারি। এখানে 500 গ্রাম মতো পটল নিয়েছি আর নিয়েছি আলু। এখানে আলু পটলটা ভালো করে ভেজে নিয়ে কষিয়ে নিয়ে তারপরে চালটা দিয়ে রান্না করছি। দেখতে থাকুন এর পুরো রেসিপিটা। এখানে কিছু মশলা নিয়েছি, এই মশলাগুলোকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। মশলার মধ্যে এখানে আদা রসুন আর পেঁয়াজটাকে ভালোভাবে একসাথে পেস্ট করে নিয়েছি। এছাড়াও এখানে কুচো করে নিয়েছি 4টে বড় সাইজের পেঁয়াজটা দিতে হবে, নাহলে ভালো লাগবে না। আর এখানে নিয়েছি কিছু শুকনো মশলা, তার মধ্যে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, নুন আর তেজ ফোড়নের জন্য দিয়েছি একটা তেজপাতাকে ছিঁড়ে নিয়ে, আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা। এবার 2টো মিডিয়াম সাইজের টমেটোকে ভালোভাবে কুচো করে নিয়েছি। আর ড্রাই ফ্রুটসে আছে একটু কাজু কিশমিশ। এবার একটু দইতে 2 টেবিল স্পুন মতো আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে 4 টেবিল চামচ, যেটা গোবিন্দভোগ রাইস, যেটাকে বলে আতপ চালও বলে অনেকে, কিন্তু এটা গোবিন্দভোগ চালই বলা হয় আমাদের। আর এখানে নিয়েছি রিফাইন্ড অয়েল, পুরো রান্নাটাকে রিফাইন্ড অয়েলে করছি। এবার 35 গ্রাম মতো একটুখানি বেশি করে নিতে হবে। এই পটলটাকে ভালো করে ভেজে নেব। পটলটা দিয়েছি। এবার পটলটা ভালো করে তুলে নিয়ে ভেজে নিয়ে আলুটাকে ভাজবো। আর এখানে অল্প ঘি লাগবে, ঘি দিয়ে আমি মশলাটাকে কষাবো। যেহেতু প্রথমে তেলে আমি চেয়েছিলাম আলুটাকে ভেজে নেবো, বাট তেলটা তখন অতটা দিতে পারিনি, অতটা দেওয়া হয়নি, তাই জন্য পটলটা ভেজে নিয়ে তুলে নিয়েছি। এখানে মশলাটা কষানোর আগে আমি আলুটাকে ঘিয়ে ভেজে নেব। তারপরে যেটুকু মশলা তেল পড়ে থাকবে বা ঘি পড়ে থাকবে সেটুকুতে আমি মশলাটা কষাবো। তো আলুগুলো লাল করে ভেজে নিতে হবে। এবার দেখতে পাচ্ছ আলুগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর অনেকটা ঘি বেঁচে আছে, তো ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচোগুলোকে। এবার পেঁয়াজটাকে ভালোভাবে গোল্ডেন করে আমরা ভেজে নিচ্ছি। বাস তেল থেকে সমস্ত পেঁয়াজ ছেঁকে নিয়ে ওই তেলের মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর টমেটো দিয়ে দিচ্ছি। এখানে ভিডিওটা স্কিপ হয়ে গেছে একটুখানি, যাই হোক মশলাটা কষিয়ে নিয়ে টমেটোটা দিয়ে পরে একটুখানি কষিয়ে নিতে হবে। তারপর গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো। এবারে আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। একসাথে বেটে রাখা মশলাটা ফার্স্টে দিলাম। এবারে লো আছে আমরা মশলাটাকে কষাবো, কারণ কি যদি ফ্লেমটা বেশি করে ফেলি তাহলে মশলাটা পুড়ে যাবে, তো পুরো খাবারের ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য কম আছে আগে সমস্ত মশলাকে একে একে আমরা কষিয়ে নিচ্ছি। কাটা বাটা সমস্ত মশলা কষানো হয়ে যাওয়ার পর গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে দিলাম হলুদ, তারপরে দেবো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সমস্ত দিয়ে দেবো। তারপরে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার সমস্ত মশলা বেটে রাখার পর শিলনোড়াতে যে সমস্ত বা মিক্সার গ্রাইন্ডারে যে সমস্ত মশলা পড়ে থাকবে সেইগুলোকে ধুয়ে নিয়ে
আমি বাটির মধ্যে রেখে দিয়েছিলাম, ওটাকেও দিয়ে দিলাম জল হিসাবে। তাতে তোমাদের সেটা যদি না থাকে তোমরা জলও ইউজ করতে পারো। বেটে রাখা মশলার এক্সট্রা জলটা দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা তেল ভেসে আসছে। ততক্ষণ মশলাটা হালকা আছে আমরা ভালোভাবে কষাতে থাকবো। মশলা যত কষানো হবে খাবারের টেস্ট ততটাই এনহ্যান্স হবে, ততটাই টেস্টফুল হবে, এবং দেখতেও তেলটাও ভালোভাবে ভেসে আসবে, দেখতেও সুন্দর হবে। এবারে সব শেষে আমি ড্রাই ফ্রুটসটা দিয়ে দিচ্ছি, কাজু কিশমিশ। এবারে ভেজে রাখা আলু আর পটল একে একে আমরা দিয়ে দেবো। আলুটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আবার আমি ভেজে রাখা পেঁয়াজটা, যেটা আলাদা করে রাখা ছিল, সেই পেঁয়াজটা আমি দিয়ে আবারও মশলাটা আরেকবার নাড়িয়ে নেব। এবার সমস্ত মশলা কষানো হয়ে যাওয়ার পর লাস্টে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেব। বাস পটলগুলোকে খানিকক্ষণ নাড়িয়ে নিয়ে এবার ভিজিয়ে রাখা, ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সব শেষে গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, এবার উপর থেকে সমস্ত গোবিন্দভোগ চালটাকে আমি দিয়ে দিচ্ছি। চালটাকে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার 2 টেবিল স্পুন আমি এখান থেকে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিচ্ছি। এবার রান্নায় ব্যবহৃত সমস্ত উপকরণকে ভালোভাবে কষিয়ে নিয়ে তেলটাকে একটুখানি বাড়িয়ে দিয়ে একটু হালকা গরম জল উপর থেকে আমি দিয়ে দেব, যাতে আমার একটু গ্রেভি হবে। যেহেতু পুরোটা শুকিয়ে গেছে, কারো যদি মনে হয় যে আমরা একদম ড্রাই খাবো, কারণ কি এখানে চালটা দিয়েছি, সেটাও একটু জলটা অ্যাবজর্ব করে নেবে। এখানে হালকা গরম জল 1 কাপ মতো আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমাদের যে রকম গ্রেভি চাই সেই অনুযায়ী তোমরা জলটা দেবে। হালকা গরম জল দেওয়াটাই ভালো, এতে টেস্টটা ভালো থাকে। এবার ভালোভাবে নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা 2 মিনিটের জন্য হাই করে দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তো বাস 2 মিনিট হয়ে গেলে ঢাকা খুললেই আমাদের রেডি হয়ে যাবে গোবিন্দভোগ চাল দিয়ে আলু পটলের তরকারি। খেতেও যেমন টেস্টি হয়, গন্ধও সুন্দর আসে। তো তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। এবার শুরু হবে রেসিপিটা। যারা পছন্দ করো না অবশ্যই তাদের জন্য নয়। তো দেখতে থাকো কিভাবে বানিয়েছি, আশা করছি ভালো লাগবে। নিয়ে নিচ্ছি কিছু শুকনো মশলা, এখানে নিয়েছি হলুদ, নুন, আর নিয়েছি লঙ্কা গুঁড়ো, তারপর নিয়েছি অল্প চিনি, যেগুলো আমাদের সমস্ত রান্নায় মোটামুটি লাগে। সে সমস্ত মশলাগুলোই নিয়ে নিয়েছি, পরিমাণটা একটু ঠিক করে নিয়েছি। এবারে তোমাদের যে অনুযায়ী মাংস নেবে সেই অনুযায়ী এগুলো নেবে। এবারে নিচে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, লং, এলাচ, দারচিনি। যেহেতু হাঁসের মাংস খুবই শক্ত হয়ে যায় আর খুবই রোয়া টাইপ ফিল হয়, সেই জন্য যাতে মাংসটা খুব সফট থাকে
জন্য বড় বড় করে একটু পেঁপে কেটে নিয়েছি। তোমরা চাইলে শুধু আলুও দিতে পারো। তো এখানে আরও কিছু, এখানে শুকনো মশলা ছাড়াও এখানে কিছু বাটা মশলা ব্যবহার করেছি। এখানে যতটা পেরেছি মশলাগুলোকে আমি বেটে নিয়েছি, তাতে খুব ভালো টেস্ট হয়। গুঁড়ো মশলা থেকে যদি বাটা মশলা ব্যবহার করো তো টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এখানে আমি কাঁচা লঙ্কাটাও আমি বেটে নিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো করো। আর পুরো রান্নাটাকে করার জন্য আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। তো চলো শুরু করা যাক রান্নাটা। এখানে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল। তোমরা যা খুশি তেল ইউজ করতে পারো। এখানে সর্ষের তেল দিলে ফ্লেভারটা ভালো আসবে এইটা। এবার গোটা গরম মশলাগুলোকে আমরা তেলের মধ্যে দিয়ে দেবো, একটু হালকা গন্ধ বেরোবে সুন্দর মতো, তারপরে আমরা মশলাগুলোকে একে একে দেবো। এর ভালোভাবে শুকনো ফোড়নগুলোকে দেওয়ার পর আমরা কাঁচা বাটা মশলাগুলোকে ব্যবহার করে দেবো। ভুলে গেছিলাম, পেঁয়াজগুলোকে তো আগে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে আমি ভাজতে ভুলে গেছি, সেই জন্য ফোড়নটা দেওয়ার পর একসাথেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। তোমরা চাইলে আগে থেকে ভেজে রাখতে পারো। এবার ফোড়নটা দেওয়ার পর পেঁয়াজটাকেও খানিক ভেজে নিয়ে তারপরে আমরা একে একে সমস্ত উপকরণ দিতে থাকবো। পেঁয়াজটাকে একটু গোল্ডেন ভাবে ভাজতে হবে, তবে খুব বেশি ভাজলে সেটা আর গলে না, তাই জন্য একটুখানি ব্রাউন হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাজবো। এবারে ভালো রং আসার জন্য চিনিটাকে ফার্স্টে দিয়ে দিলাম। এবারে কেটে রাখা মাংস টুকরোগুলোকে দিয়ে ভালোভাবে একটু তেল, পেঁয়াজ আর শুকনো মশলার সাথে একটু ভেজে নেব, যাতে আস্তে গন্ধ যেটা থাকে সেটাও চলে যাবে। তাই ভালো করে একটু 2 মিনিট মতো হাই ফ্লেম দিয়ে এই মাংসটাকে ভালোভাবে ভেজে নেব। এবার নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছুকে একে একে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছুকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর বেটে রাখা মশলাগুলোকে একে একে অ্যাড করছি। এখানে যে সমস্ত মশলাগুলোকে বেটে রেখেছিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনে বীজটাকে যেটা বেটে রেখেছিলাম, গুঁড়ো ব্যবহার করিনি, সেগুলোকে সমস্ত দিয়ে দিচ্ছি। আর তারপরে ভালো করে কষিয়ে নেব মাংসটাকে। আজকে যেদিন রেসিপিটা বানাচ্ছি সেদিনও বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যে এইরকম একটা মাংস যদি আমরা পাই তো আর কিছু, গরম গরম ভাতের সাথে এরকম একটা মাংস ঝোল আর কিছু মানে মুখে কথা আসবে না, শুধু খেতেই মন যাবে। যাই হোক, দেখতে থাকো। তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে একটুখানি তেল ভেসে আসার পর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচোগুলোকে। খানিকক্ষণ টমেটো দেওয়ার পর একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা ভালো করে গলে যায়। আর রান্নাটাতে আমি গরম জলই ব্যবহার করছি যাতে মাংসটা আরো বেশি নাচিমোড় হয়। এখানে দেখতে পাচ্ছ মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মাংস রং পাল্টে গেছে আর তেল ভেসে উঠেছে, টমেটোটাও গলে গেছে। এই পর্যায়ে আরো ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি।
মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ পুরো তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমরা গরম জল, মানে হালকা গরম জল যেটা রাখা আছে সেটা খানিকটা দিয়ে দেব। তারপরে 10 মিনিট মতো এটাকে সেদ্ধ হতে দেবো। ঢাকাটা খুলে নিচ্ছি, 10 মিনিট হয়ে গেছে। দেখো খুব সুন্দর একটা রং এসেছে আর ভালোভাবে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখানে তেলটাও হালকা ভেসে উঠেছে। এই পর্যায়ে আবার ভালোভাবে নাড়িয়ে নিয়ে কেটে রাখা পেঁপেগুলোকে আমরা এখানে দিয়ে দেবো। বাস কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বড় বড় করে কেটে রাখা পেঁপেগুলোকে দিয়ে দেবো আর দেবো কিছুটা হালকা গরম জল। এখানে অনেকেই বলতে পারে হয়তো যে পেঁপেটাকে আগে দিয়ে একসাথে ফুটিয়ে নিলে সব সেদ্ধ হয়ে যেত, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি এখানে এভাবে করেছি কারণ আছে, কারণ পেঁপেটা বেশি গলে গেলে সে তখন একদম গোলা গোলা হয়ে গেলে আর সেটা খুঁজে পাওয়া যায় না। আর এই মাংসের ঝোলে পেঁপেটাকে খুব ভালো লাগে খেতে, তাই পেঁপেটা যাতে খুঁজে পাওয়া যায়, মাংসের মধ্যে অস্তিত্ব থাকে যে মাংসটা গলে গেলে, মাংসটা সেদ্ধ হয়ে গেলে পেঁপেটাও যাতে গলে গিয়ে হারিয়ে যায়, সেটা যাতে না হয় সেই জন্য পেঁপেটাকে আমি পরে দিচ্ছি। আবারও 10 মিনিট মতো আমি এটাকে সেদ্ধ হতে দেবো যাতে পেঁপে মাংস সমস্ত একসাথে সেদ্ধ হয়ে যায়। আর এখানে জলটা, যে জলটা আমরা হালকা গরম রেখেছিলাম সেই জলটাকেই দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছুকে আরো 10 মিনিট মতো ফুটিয়ে নেব। জলটা দেওয়ার পরেই দেখতে পাচ্ছ তোমরা কালারটা কি একটা অসাধারণ, একদম ভয়ঙ্কর সুন্দর একটা রং এসেছে। এরপর এটা যখন আরো 10 মিনিট ফোটানো হবে ঢাকা দিয়ে, তখন দেখতে আরো সুন্দর হবে। তাই লো ফ্লেমে আরো 10 মিনিট মতো এটাকে সেদ্ধ হতে দিয়েছি। এবার তোমরা দেখো জাস্ট কালারটা অপূর্ব, এটা দেখতেই এরকম ডেঞ্জারাস লাগছে, খেতে কত সুন্দর হবে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো চটপট বানিয়ে নাও আজকে। যারা খেতে ভালোবাসো তারা আরো বেশি প্রেমে পড়ে যাবে এই রান্নাটায়। তো ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিও। টাটা, ফিরে আসছি এরকমই আরো রেসিপি নিয়ে।